আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো সবাই। তো বাইরে অনেক বৃষ্টি বৃষ্টি থাকার কারণে কিছু আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল। হ্যাঁ, তো সবার কি অবস্থা একটু জানাই দাও ভাইয়াকে, আর সব কিছু ঠিক আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা সব কিছু জানাই দাও। আর যারা যারা আসবা অবশ্যই রিয়্যাক্ট করবা। হ্যাঁ, অবশ্যই রিয়্যাক্ট করে জানাবা যে কে কে আছো না আছো। রাফি ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শুরু করব, ঠিক আছে? কলম কোথায় রাখছি? আচ্ছা, প্যানটা কি নেওয়া হয় নাই? আচ্ছা, কারা কারা আছে একটু রিয়েক্ট করে জানাই দাও, আর সব কিছু ঠিক আছে কিনা একটু এটাও একটু জানাই দাও। তারপরে রাফি ইসলাম, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে রাফি, তোমাকে থ্যাংক ইউ। ভাইয়া তাহলে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আর আস্তে আস্তে সবাই জয়েন দিবে। সন্ধ্যার টাইম তো অনেকেই হয়তো, সবার হয়তো সন্ধ্যার নাস্তা খাওয়া এখনো শেষ হয় নাই। আস্তে আস্তে ওরা আসুক, আমরা এইভাবে শুরু করি। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি তাহলে, বেশি লেট করব না। আচ্ছা দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে একই উপাদানের তারে দুইটি রোধ। আচ্ছা, যেহেতু উপাদান বলছে, হ্যাঁ আমি প্রথমে একটু বলে দিই, এতটা আগে লাগে না আমাকে। লাস্টে যে কথাটা বলছে যে রোদে উৎপন্ন তাপ R1 রোদে উৎপন্ন তাপ R2 তুলনায় কত হবে। তো আমরা একটা সূত্র জানি না, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তাপ H = I স্কয়ার RT। মানে এটা থেকে তুমি গ্যাস করতে পারবা যে H প্রপোর্শনাল টু R, অর্থাৎ যার রেজিস্ট্যান্স যত বেশি হবে তার উৎপন্ন তাপের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা এখন দেখো, তাহলে এখন R1 আর R2টা আমি একটু হিসাব করি যে R1 এর বেলায় কি হবে। R1 সমান রো, উপরে হচ্ছে L1, নিচে হচ্ছে A। ওকে, আর R2-র বেলায় কি হবে? R2-র জন্য হবে রোই থাকবে, দুইটা রো আপেক্ষিক রোধ। কেন সেম দিচ্ছি? তার কারণ হচ্ছে বলতেছে কি যে উপাদান একই উপাদান, যেহেতু একই উপাদানের তৈরি এর মানে আপেক্ষিক রোধ একই থাকবে। আচ্ছা, এটা A1 থাকুক, এটা L2, এটা A2 থাকুক। এখন এদের মধ্যকার একটু সম্পর্কগুলো একটু দেখি, যদিও তুমি পরীক্ষার খাতায় এত বেশি লিখবা না, বোঝানোর স্বার্থে বলতেছি শুধুমাত্র। তাহলে আমাকে বলতেছি কি, একটু দেখো তো, R1 রোদের তারের দৈর্ঘ্য ও ব্যাস R2-র তুলনায় দ্বিগুণ। তাহলে R1 প্রপোর্শনাল টু L1 এবং হচ্ছে ডি স্কয়ার। ডি স্কয়ার কেন? আর অর্থাৎ এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ারের সমানুপাতিক হবে, তাহলে ডি স্কয়ারের সমানুপাতিক হবে। আর এটাকে তাহলে কি লেখা যায়? R1 প্রপোর্শনাল টু L। L হচ্ছে কি R2 এর দ্বিগুণ, তাইলে আমি একটা কাজ করি, এটাকে 2L লিখি। এটা হচ্ছে 2, আর নিচে হচ্ছে কি 4D2 স্কয়ার। কেন 2 দিলাম, সরি 4 দিলাম, কারণ স্কয়ার ছিল। তাহলে R1টা হচ্ছে হাফ L2 D2 স্কয়ার। আর এটা যদি বলি তাহলে R2 প্রপোর্শনাল টু, এখানে থাকবে D2 স্কয়ার, উপরে থাকবে L2। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখন এখানে যদি বসাই দিই, তাহলে R1 প্রপোর্শনাল টু হাফ R2, অর্থাৎ R1 এর রোধ R2 রোধের অর্ধেক হবে। বুঝতে পারছো? R1 এর রোধ R2 রোধের অর্ধেক হবে। তাহলে R1 এর রোধ যদি R2 এর অর্ধেক হয়, তাহলে তাপমাত্রাটাও কি হবে? যেখানে বলতেছি তাপমাত্রা তো হচ্ছে রোধের সমানুপাতিক, এর মানে তাপ যেটা উৎপন্ন হবে R2 রোধের তুলনায়, উৎপন্ন তাপ R1 এর উৎপন্ন তাপ R2 এর অর্ধেক হবে। শেষ। পরেরটায় আসি, সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোনো বিন্দুর চার্জের বেলায় কোনটি সত্য? দেখো, চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করতেছে, যদিও এটা আউট অফ টপিকস, মানে আউট অফ সিলেবাসের একটা কোশ্চেন মনে করো, তারপরেও চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করতেছে এই দিকে, আর একটা ইলেকট্রন বা কোনো একটা কণা যাচ্ছে হচ্ছে এই দিকে। ঠিক আছে, মনে করি এটা একটা ইলেকট্রন, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, যে সমকোণে ওরা বলতেই আছে। এর মানে কি হবে? কৃতকাজ শূন্য হবে। এটা তো আমরা জানি যে বল প্রয়োগ যেদিকে হয়, এটার সাথে সমকোণে যদি কোনো বস্তু মুভমেন্ট করে, তাহলে এটার কাজের পরিমাণ হয় শূন্য। তাহলে শূন্য কোথায় আছে? চৌম্বক বল দ্বারা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। আনসার হচ্ছে ই নাম্বারটা।
নেক্সট কোয়েশ্চেন 50 পাক বিশিষ্ট। আচ্ছা দেখি কারা কারা আসছো এটা একটু দেখে নিই। অনেকেই জয়েন করে ফেলছো মাশাল্লাহ। সিয়াম ভাইয়া জানাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে হচ্ছে অগাস্টিনা হিমু দেখতেছে, মাশরাফি ভাইয়াও দেখতেছে। ভাই বাসে মোবাইল চার্জ নাই, কোনো সমস্যা নাই ভাইয়া, অনেক ঝড় তুফান। ওকে অনেক আচ্ছা হিমু বলতেছে প্রেজেন্ট বস। ওকে বস বুঝতে পারলাম। এই যে তোমাদের সাইফ ভাইও প্রেজেন্ট আছে। আশা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হিমু সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা দেখো এটা অনেকটা ইন্টারেস্টিং। এখানে বলতেছি কি 50 পাক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে 0.2 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স 0.03 ওয়েবার থেকে 0.025 ওয়েবারে পরিণত হলে কুণ্ডলিতে আবিষ্ট ইএমএফ কত ভোল্ট হবে? তাহলে আবিষ্ট ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা থাকে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের হারের সমান। চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হচ্ছে এবং হার মানে কি একক সময়ে কতটুকু চৌম্বক পরিবর্তন হচ্ছে। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে নেগেটিভ ডেল যাই ডিভাইডেড বাই ডেল টি, মানে হচ্ছে একক সময়ে আমার চৌম্বক ক্ষেত্র কতটুকু বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার বোঝায়। তাহলে তুমি যদি এটা করো তাহলে এখানে নেগেটিভ মানটা উল্টাই দিলে যাবে, কারণ মাইনাস করার সময় এটার থেকে এটা মাইনাস করতে হবে, তো তখন একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা আমি লিখতে পারি 0.005, এটার থেকে এটা বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। আচ্ছা নিচে হচ্ছে ডেলটি, ডেলটির মান দেওয়া আছে 0.02। আচ্ছা এটা করলে কত আসে আমি একটু দেখি। 005 ডিভাইডেড বাই 02 1/4 আসতেছে, মানে 0.25 ইন্টু, আচ্ছা ইন্টু এখন না দিই, আরেক স্টেপ করি, যেহেতু এটা করছি তাহলে আরেক স্টেপ করি। এটা হচ্ছে শুধুমাত্র একটা কুণ্ডলীর জন্য, আমার এখানে কুণ্ডলীর সংখ্যা কয়টা? 50টা। তাহলে যেই কাজটা হবে এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল একটার জন্য করছি, তাহলে যখন 50টা হবে তখন এখানে কি হয় n ইন্টু ডেল জাই বাই ডেল টি। তাহলে এইটার মান আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি, n এর মান হচ্ছে 50 ইন্টু 1/4, তাহলে 50কে করলে হয় 12.5। আনসার কি হবে? আনসার হবে 12.5। ঠিক আছে। আচ্ছা সামিয়া ফাইরোজ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ফাইরোজের গত ক্লাসের নোট দেখছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, তো সবাই ওর মতো নোট শেয়ার করবে এবং গিফটও সম্ভবত পাইছিল আমি যতটুকু জানি। হ্যাঁ তোমাদের সিয়াম ভাইয়া খুব ভালো গিফটও দিছিল। আব্দুর রৌফ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? কী অবস্থা সবাই একটু জানায় দাও যে তোমাদের ওয়েদার কেমন। আজকে ঢাকার ওয়েদার অনেক ঠান্ডা। ভাইয়া আপনি কি ঢাকার ভিতরে নাকি বাইরে? ও কারে বলতেছে? মাসে ভাই? হ্যাঁ মাসে ভাই ঢাকার ভিতরে আসতেছে, এখনো বাইরে আছে। আচ্ছা একটি 80 হার্জ কম্পাঙ্কের পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নেয়? দেখো দিক পরিবর্তী প্রবাহ যেহেতু বলছে, আমি একটু তোমাদেরকে চিত্র এঁকে ডিরেক্ট বুঝাই দিই। এটা হচ্ছে যেহেতু আউট অফ সিলেবাসের কোয়েশ্চেন, অনেকে হয়তো নাও বুঝতে পারো, তবে বোঝাটা স্বাভাবিক। কেউ যদি পর্যায়বৃত্তর কাজটা খুব ভালোভাবে করো সে খুব ভালোভাবে বুঝতে পারবা। দেখো একটা পর্যায়ে আমি আগে করি, একটা পর্যায়ে কিভাবে হয়, এইভাবে হয় না? এটা হচ্ছে সম্পূর্ণ একটা পর্যায়, এইখান থেকে একটা কণা এইখান পর্যন্ত যাইতে বা সম্পূর্ণ এটা শেষ হইতে টি মানে পর্যায়কাল টি সময় প্রয়োজন পড়ে। এটাকে আমরা মানে একটা কণা এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত যাইতে যে সময়টা লাগে এটাকে আমরা পর্যায়কাল টি বলি। দেখো তো পর্যায়কালের এই সাম্যাবস্থা, এই দুইটা বা এগুলা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ শীর্ষবিন্দু এই একটা এই দুইটা যাইতে কতক্ষণ সময় লাগতেছে? এখান থেকে এখানে যাইতে লাগে টি সময়, অর্ধেক যাইতে লাগে তাহলে t/2 সময়। তাহলে এইটারও অর্ধেক এইটা না, তাহলে এইখান পর্যন্ত যাইতে সময় লাগবে t/4। মানে তুমি যদি পর্যায়কাল বের করতে পারো কোনো একটা এই যে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে মানে শূন্য অবস্থা থেকে একদম সর্বোচ্চ যাইতে t/4 মানে একটা পর্যায়কালের 4/1 সময় লাগে। তাহলে তুমি পর্যায়কালটা নির্ণয় করে ফেলো। পর্যায়কাল t = 1/f, f এর ভ্যালু কত? 1/8। তাহলে এটা আমি t এর ভ্যালু পাইছি, তাহলে t/4 সমান কত হবে? 1/8 × 4। আনসার যা আসে তাই, এটাই হবে আনসার। 1/84 3.125 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আনসার। এত সেকেন্ড, যেহেতু টাইমে অতএব সেকেন্ড। এটা কোথায় আছে? 125 - 3 আছে, এই যে এটা হচ্ছে আনসার। আচ্ছা পরেরটায় যে
এমডি অনিক ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম অনিক, তোমাকে ফার্স্ট টাইম দেখতেছি আমি, সম্ভবত আমার খেয়াল নেই আগে কখনো দেখা হয়েছে কিনা। তো ভাইয়া ক্লাসটা কেমন বুঝতেছো এই জিনিসটা একটু বলবা, জানাই দিবা, ঠিক আছে? আচ্ছা পরের ম্যাথটা করি। আমাকে বলতেছে গতিশক্তি দেওয়া আছে। দেখো আমার এখানে গতিশক্তি দেওয়া আছে, ঠিক আছে? আমার গতিশক্তি দেওয়া আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? আমরা জানি গতিশক্তি ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের ম্যাথ। তাহলে ই কে মান বসাই দেই, এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। বা আমি এখন যদি সবগুলা সি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই, তাহলে এই সি স্কোয়ারগুলো আর থাকতেছে না, তাহলে যেটা থাকতেছে সেটা শুধুমাত্র এম নট থাকতেছে। তাহলে এই এম নটটা এদিকে নিয়ে আসলে টু এম নট ইজ ইকুয়াল টু অনলি এম। তো এমকে কি লেখা যায়? এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বা এখন যদি এখান থেকেও আমি উভয় পক্ষ থেকে এম নট বাদ দিয়ে দিই, তাহলে আর কি থাকতেছে? এখানে শুধুমাত্র থাকতেছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই টুটা এদিকে গেলে হাফ হইতো, আর এই রুট ওভার সাইন উঠাই দিলে বর্গ করতে হবে, দ্যাটস মিন 1/4। ওকে, তাহলে ভি স্কোয়ার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান হচ্ছে 1/4। তো তুমি এটা যদি জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি হচ্ছে ভি সমান এরকম একটা মান পাবা যে √3/2 সি, বা √3/2 কে লেখা যায় 0.866 সি। দেখো তো আনসার কোনটার সাথে ম্যাচ করে? ই নাম্বারটা, এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? আচ্ছা, নতুন অনেকে জয়েন করছো হয়তো। আচ্ছা, যারা যারা জয়েন করবে ভাইয়াকে একটু জানাই দিবা যে কারা কারা জয়েন করছো, আর বুঝতেছো কি না। এইচএসসি ব্যাচ কত তোমার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আসলেই তো, এমডি অনিক ইসলাম, তোমার এইচএসসি ব্যাচ কত? নীলান্তি, ওকে নীলান্তিও আসছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসি। ইলেকট্রন, নিউটনের ভর, ইলেকট্রনের ভরের এত গুণ, ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য নিউটনের কত? আচ্ছা, ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রথমে দেখো, নিউটনের ভর ইলেকট্রনের ভরের থেকে এত গুণ বেশি হইলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বা নিউটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে এত গুণ বেশি হবে। হিসাব সোজা, মানে আনসার তোমার কাছে অলরেডি আছে, তাইলে 1840 শেষ। মানে আমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, এটা হচ্ছে এরকম আর কি। বুঝতে পারছো? পরেরটায় যাই। ওকে, ধরা যাক তিনটি কণার মুক্ত অবস্থার স্থির ভর যথাক্রমে তিনটা দেওয়া আছে, তারপরে বলতেছে এত অ্যাটমিক মাস ইউনিট, এতের দ্বারা গঠিত কণার স্থায়ী ভর এত হলে বন্ধন শক্তি কত? আচ্ছা, তাহলে আমি একটু দেখি তো পার্থক্য কত। তিনটা যদি তুমি আলাদা আলাদা কম্বাইন করো, তাহলে হবে 1 + 1.5 + 2.5 মাইনাস কত দেওয়া আছে? 4.94। তাহলে পার্থক্যটা কত? ভরের পার্থক্য এটা হচ্ছে 4, 5 থেকে এত গেলে 0.2, ভরের পার্থক্য হচ্ছে 0.2 AMU। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সুতরাং 0.02 × 931.5, মানে এত অ্যাটমিক মাস ইউনিটের কি বলতেছে এটা, বন্ধন শক্তি যদি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে তোমাকে এখন শুধুমাত্র এইটার জন্য নির্ণয় করতে হবে। এখন এটার আনসার যা আসে তাই, 931.5 × 0.2 18.63 বা 62। এই যে আনসার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, সবাই বুঝতে পারতেছো কিনা এটা একটু জানাই দিবা, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছো কিনা এটা একটু জানাই দিবা। 18.63। 9 নাম্বার, ব্রিজ রেকটিফায়ারের পরিবর্তী প্রবাহ এসিকে একমুখী ডিসি করার জন্য লোডের সাথে সমান্তরাল সমবায়ে যে ধারক ব্যবহার করা হয় সেটির কাজ কি?
আচ্ছা, এটার কাজ হচ্ছে কি, আমরা যে নর্মালি তোমরা যে ব্রিজ রেকটিফায়ার ইউজ করো, এই ব্রিজ রেকটিফায়ার ডিরেক্ট ইউজ করার ফলে কি ইউজ করি, 4টা ডায়োড ইউজ করা হয়, তাই না? করার ফলে তুমি যে ডিসি কারেন্টটা পাবা, এটা পিওর ডিসি পাবা না, তুমি এটা পালসেটিং ডিসি পাবা। তো পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করার জন্য আমরা একটা ধারক বা ক্যাপাসিটর ইউজ করি, ঠিক আছে? এই যে ধারক মানে কি, ক্যাপাসিটর। অনেক সময় দেখবা আমরা যে ডিসি মোটরগুলো ইউজ করতাম না আগে ছোটোবেলায়, খেলনা, বিভিন্ন খেলনা, এগুলাতে দেখবা মোটরটার সাথে, ধরো মোটরের এই যে পজিটিভ পোল আর নেগেটিভ পোলের সাথে অতিরিক্ত একটা ক্যাপাসিটর অ্যাড করা থাকে, ঠিক আছে? অতিরিক্ত একটা ক্যাপাসিটর অ্যাড করা থাকে সবসময়, এটা আমি ছোটোবেলায় খেয়াল করতাম। তাহলে ডিসি প্রবাহ মসৃণ করা, উদ্দেশ্য হচ্ছে ডিসি প্রবাহ মসৃণ করা। আচ্ছা, পরবর্তীটাতে আসি, এটা একটা মজার ম্যাথ। ওরে বাবারে, বিশাল কথা লিখছে তো কমেন্ট। ভাইয়া কালকে বাংলা এক্সাম, টেস্ট এক্সামের ছুটি ছিল এই কয়দিন, কালকে থেকে আবার 3 দিন টানা এক্সাম, তাই পড়তে গেলাম, আজকে পড়া শেষ হয় নাই, ক্লাস করে নেব। আচ্ছা সামিয়া ভাইরাজ, কোনো সমস্যা নাই ভাই, এসব কি বলেন, আজ ফিজিক্স পাই না বলে। আচ্ছা, তুমি তো বিশাল বড় কমেন্ট লিখলা, বললেই হবে যে আমার কালকে এক্সাম, এই জন্য আজকে আমি ক্লাসটা করতেছি না, শেষ। এত বিশাল কমেন্ট লিখতে লিখতে তো মনে হয় একটা টপিকস পড়া যেত আরো। আচ্ছা, এই ম্যাথটা করি। একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে বলতেছি কণাটির ত্বরণের মান কত। দেখো, অবস্থান ভেক্টর যেহেতু দেওয়া আছে, তাহলে মানে তোমাকে এখানে আর এর মান দেওয়া, তাহলে এটা থেকে তুমি যদি ভেলোসিটি, তোমাকে ত্বরণ বের করতে হলে প্রথমে তোমাকে ব্যাগ নির্ণয় করতে হবে, মানে প্রথমে আর কে ডিফারেন্সিয়েট করতে হবে একবার, তুমি তাহলে ভেলোসিটি পাবা বা ব্যাগ পাবা। ব্যাগকে তুমি আবার যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে যে তুমি কি পাবা, অ্যাক্সেলারেশন বা ত্বরণ পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিডিটি অফ, এটা কি ছিল আমার, আর ছিল, তাই না? ডিডিটি অফ আর সমান কত, টি এর সাপেক্ষে যদি এটা করি, এটা হচ্ছে 2t আই ক্যাপ প্লাস, এটা হচ্ছে 2t প্লাস 0 জে ক্যাপ প্লাস অনলি 2 কে ক্যাপ। এটা হচ্ছে কি পেলাম বলো তো, এটা হচ্ছে ভি পাচ্ছিলাম, এটা হচ্ছে ভি। তাহলে এ সমান হচ্ছে ডিডিটি অফ ভি, ভি এর মান পাইছি না, ভি এর মান এখন ভি, তাহলে তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 2i পাবা প্লাস 2j পাবা শুধুমাত্র। এটা হচ্ছে কার মান পাচ্ছি, এটা হচ্ছে ভি এর জন্য, এই যে আমি অ্যাক্সেলারেশন বা ত্বরণ পেয়ে গেছি, কিন্তু ত্বরণের মান, ঠিক আছে? এটা ভেক্টর ফর্ম, তাহলে ভেক্টর ফর্ম থেকে এটা স্কেলার রাশিতে যদি, বা শুধুমাত্র যদি মডুলাসটা মানটা নেই, কত হবে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, উপরে হচ্ছে একটা রুট ওভার, দিলে আসে কি 2√2, 2 স্কোয়ার মানে কি 4 + 4 8, তাহলে √8 মানে কত, 2√2। শেষ, আনসার হচ্ছে কোথায় গেল, 2√2, ঠিক আছে? এলকেডি মনোজ, সালিম ভাইয়ের বিগ ফ্যান আমি। ও এলকেডি মনোজ, সালিম ভাইয়ের বিগ ফ্যান। আচ্ছা, কি অবস্থা ভাইয়া তোমার? তাহলে তুমি আজকে বলবা যে ফিজিক্স ক্লাস কেমন লাগছে, যদিও এটা অনেকটা ভার্সিটি কোয়েশ্চেন সলভিং, তো একটু ফাস্ট পড়ানোর ট্রাই করবো ভাইয়া। তবে তুমি কোন বেচ, এটা একটু জানাই দিবা প্লিজ। হ্যাঁ, তুমি কোন বেচের এটা একটু জানাই দিও। পরেরটায় আসি, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং মডুলাস এর একক পার মিটার স্কোয়ার হয়, তবে নাবলা দেওয়া আছে, তারপরে এখানে সম্ভবত একটা ডট সাইন মিস আছে, যাই হোক, রাশিটির মাত্রা কত হবে, রাশিটির মাত্রা কি হবে আমি বলি। এইটাকে তুমি যদি, এই ভেক্টরটাকে তুমি যদি একবার যদি ক্রস গুণন করো, ক্রস গুণন করা মানে কি, মানে ক্রস গুণন করে আমরা যে কার্লটা পাই, কার্লটা হচ্ছে ওই ভেক্টরের উপর একক ভেক্টর বোঝায়, ঠিক আছে? তাহলে ওই ভেক্টর একটা ক্ষেত্র থাকবে না, এই ক্ষেত্রের সাথে ওইটা লম্বভাবে একটা একক ভেক্টর বোঝাবে, তাহলে ওইটারও যে এককটা আসবে, ওইটা আসবে পার মিটার স্কোয়ারে কত। তাহলে দুইটা পার মিটার স্কোয়ার যখন একসাথে হবে, যে পার মিটার স্কোয়ার, এটারে যদি আবার তুমি আরেকবার হোল স্কোয়ার করো, তাহলে দিন শেষে আসে হচ্ছে এরকম একটা মান, ঠিক আছে? এটা আসলে অনেকটা আলোচনা সাপেক্ষে, এটা ম্যাথমেটিক্যালি দেখানোর কিছু নেই, এটা ডিরেক্ট হচ্ছে আনসার দিয়ে দেবে, এটা শেষ, মানে আনসারটা এখান থেকে এসে পড়ে, এদিকে আর যাওয়া লাগে না। 12 নম্বরে আসি, একটি প্রাস ভূপৃষ্ঠ থেকে এমনভাবে নিক্ষিপ্ত হয় যে এটি তার সর্বাধিক আনুভূমিক পাল্লা। আচ্ছা, এটা হচ্ছে 3rd চ্যাপ্টারের ম্যাথ, তাহলে এটা একটু করে দেখাই দিই। সর্বোচ্চ প্রাসের আনুভূমিক পাল্লার যে সূত্রটা, এটা হচ্ছে v0 স্কোয়ার সাইন 2θ নট দিলাম না বাই জি। যখন সর্বোচ্চ বলবে তখন হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু v0 স্কোয়ার বাই জি।
কারণ তখন থিটার মান থাকে 45 ডিগ্রি, তাহলে 2 থিটা কত হবে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, আমাকে আর বসাইতে হবে না। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত, আর এর মান দেখো দেওয়া আছে 9.8 ইন্টু জি যদি এদিকে নিয়ে এসে গুণ দেই 9.8 সমান সমান ভি নট স্কোয়ার বা অনলি ভি সমান 9.8 ইন্টু 9.8, এটার মানে 9.8 হোল স্কোয়ার, এটা যদি তুমি রুট ওভার করো তাহলে সেই 9.8ই আবার থাকবে, তাহলে আনসার হচ্ছে 9.8। ঠিক আছে, বুঝা গেছে? বস কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কোন বসকে জিজ্ঞেস করতেছো, আমারে না সিয়াম ভাইয়ের? হাইড্রোজেন পরমাণুতে অ্যাম্ভর ইচার্জযুক্ত ইলেকট্রন ব্যাসার্ধ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, ব্যাপারটা অনেক ইজি। দুইটা ফোর্স কাজ করে, রাইট? দুইটা ফোর্স কাজ করে। এই মনে করো একটা ফোর্স কাজ করতেছে যে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? দেখো এই কেন্দ্র থেকে এই ইলেকট্রনের দূরত্ব কত দেওয়া, দূরত্ব সম্ভবত আর দেওয়া না, আর ব্যাসার্ধের, এই যে আর দেওয়া, ব্যাসার্ধ হচ্ছে আর, আর ইলেকট্রনটা ঘুরতেছে, দ্যাটস মিন এটার কেন্দ্র বহির্মুখী একটা বল কাজ করতেছে। তাহলে দেখো একটা কাজ করবে হচ্ছে এখানে নিউক্লিয়াস, তাকে আমরা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, রাইট? হাইড্রোজেন অণুতে ইলেকট্রন, হ্যাঁ এইখানে মনে করো আমার নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াস নিজের দিকে একটা ফোর্সে টানতেছে, ধরলাম এটা এফ ই, আর কেন্দ্র বহির্মুখী বল যেটা, যেটার জন্য সে ছিটকে যেতে চাবে এই দিকে, এটার মান কত? এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এফ সি। এই দুইটার মান সমান থাকার দরুনে কিন্তু আসলে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, দ্যাটস মিন এফ সি ইজ ইকুয়াল টু এফ ই। এটা যেহেতু কেন্দ্র বহির্মুখী বল, তাহলে বলকে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, এই ত্বরণটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণ। আর এই বল, এটা কি বল বলতো? এটা হচ্ছে আমার কুলম্বের যে বলটা আছে, যে আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই বলটা কাজ করে, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু উপরে হচ্ছে ই স্কোয়ার, মানে আধান দুইটার গুণফল, ইন্টু নিচে হচ্ছে ডিস্টেন্সের বর্গ, তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যেহেতু আর দা আর স্কোয়ার ডি। তাহলে শুধুমাত্র ত্বরণ সমান কি হবে? শুধুমাত্র ত্বরণ সমান হবে 4 পাই এপসাইলন নট ইন্টু এম আর স্কোয়ার বাই ই স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এটা কোথায় দেওয়া আছে? এই যে এখানে দেওয়া আছে। আনসার হচ্ছে ডি নাম্বারটা। এমডি হাসিবুল হাসান হাসিব, আচ্ছা মেনশন দেওয়া হয়েছে না? ওকে, আচ্ছা পরেরটা আসি। একটি অবস্থান ভেক্টর আর, ভরবেগ পি, প্রযুক্ত বল এফ হলে কৌণিক ভরবেগ। আচ্ছা প্রথমে বলে রাখি, কৌণিক ভরবেগ এল সমান এম ভি আর। দেখি তো এম ভি আর কোথায় আছে, এম ভি আর কি আছে? আচ্ছা এম ভি আর আকারে নাই, আমার কাছে জানতে চাইতেছে কৌণিক ভরবেগ। আচ্ছা তাহলে এটাকে আরেকটা আকারে লেখা যায়, পি আর আকারেও লেখা যায়, পি আর আকারেও লেখা যায়, পি আর পি আর পি আর, এবং এটা ক্রস গুণ, ঠিক আছে? এটা তো সব লিখি না, এটা ক্রস গুণ আকারে লিখতে হয়, পি আর আকারেও লেখা যায়, পি আর। টাওয়ের বেলায় টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, আর সবসময় আগে থাকবে। এটা যখন ভেক্টর ফর্মে লিখবা, ভেক্টর ফর্মে লেখার সময় আর সবসময় আগে থাকবে। তাহলে আমাকে দেখো প্রথমে বলছে এল এর মানটা নির্ণয় করতে, তাহলে আর ইন্টু পি কোথায় আছে? আর ইন্টু পি, আর ইন্টু পি এক জায়গায় পাইছি, আর ইন্টু পি হয় নাই, আর ইন্টু পি হয় নাই, শুধুমাত্র একটা জায়গায় পাইছি, দ্যাটস মিন আনসার হবে শুধুমাত্র বি, মানে একটা করলেই কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেখো কত শর্টকাটে আসলে আনসার তো এদিকে দেওয়াও আছে, এতক্ষণে খেয়াল করলাম, ঠিক আছে? আচ্ছা এটা শেষ, পরেরটায় যাই। 1 ন্যানোমিটার স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে আমার, আয় হায় কি হইল,
আমার কাছে স্প্রিং দেবো কে এর মান দেওয়া আছে, স্প্রিংকে শীতল অবস্থা থেকে এত মিটার সংকুচিত করতে এক্স এর মান দেওয়া আছে, বিভব শক্তি কত জুল, তাহলে বিভব শক্তি ই সমান হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এর ভ্যালু কত 1, এক্স এর ভ্যালু কত 0.1, মানে এটার স্কোয়ার করলে 0.01, ঠিক আছে 0.01। 0.01 মানে কি 100/1 নাকি? এটা যদি আরো 2 ভাগ করি তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 5 × 10⁻³ আনসার হচ্ছে এটা। নেগেটিভ কিন্তু হবে না, ঠিক আছে? কেউ কিন্তু ভুলেও এই যেমন নেগেটিভ দিতে যায়ও না, নেগেটিভ আনসার কিন্তু আসবে না বিভব শক্তি। ওকে, আচ্ছা, তো একটা কথা জানায় রাখি, আমাদের হচ্ছে আগামী মাসে নতুন একটা কোর্স নামতে যাচ্ছে এগ্রি প্লাস জিএসটি, যেখানে তোমাদেরকে এরকম খুব ফাস্ট, মানে এই যে এখানে যেমন আগের একটা ম্যাথে দেখাচ্ছিলাম যে আমি কিন্তু এতগুলো অপশান চেক করি নাই, এটা শুধু বলার জন্য বললাম যে টাওয়ার যখন করব আমরা আর কে আগে রাখবো, আর আগে পরের একটা ব্যাপার থাকে, যখন আমরা ভরবেগ কৌণিক ভরবেগ লিখবো তখন আমরা অবশ্যই আরটাকে আগে রাখবো। কেন রাখবো কথাটা বলছি যে দেখো এখানে আর ক্রস পি, এখানে হচ্ছে পি ক্রস আর, এখানে আর ক্রস এফ, এখানে এফ ক্রস আর, ঠিক আছে? তো এই জিনিসটার কনফিউশন যাতে না থাকে এই জন্য বলতেছিলাম যে আমি কিভাবে, মানে এই সূত্র দুইটা শুধুমাত্র অতিরিক্ত তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখছি। আদতে কিন্তু দেখো ম্যাথটা করার সময় শুধুমাত্র একটা চেক করছি, করার মাধ্যমে আমরা ম্যাথটা সলভ করছি। তো এরকম যে আমাদের এই কোর্সটার ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে তোমাদেরকে আমরা শিখাবো যে কত শর্টকাটে আসলে এই টাইপের ম্যাথগুলা করা যায়, এবং এই পুরা তোমার কোর্সটা কন্ডাক্ট করবে 3 জন কন্ডাক্ট করবো, কিন্তু এটার মূল যে কোঅর্ডিনেট থাকবে, তোমার মেন্টরশিপের যে দায়িত্বটা পালন করবে এটা হচ্ছে তোমার সিয়াম ভাইয়া, যিনি জিএসটিতে 35th পজিশন হোল্ড করছে, ঠিক আছে? তো তুমি বুঝতেই পারতেছো যে ওনার তত্ত্বাবধানে তুমি পড়লে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবা যে তুমি কিভাবে পড়লে একটা সিট এগ্রিতে এবং জিএসটিতে এনশিওর করতে পারো। ওকে, আমরা আমাদের পড়ায় কামব্যাক করি। একটি অগ্রগামী তরঙ্গের দেখো সমীকরণ দেওয়া আছে, তাহলে আমি অগ্রগামী তরঙ্গের স্ট্যান্ডার্ড যে সমীকরণটা ওইটা লিখি, এ সাইন 2π/λ vt - x। তো এটা কখনো কখনো x - vtও হয়, যেমন এই ক্ষেত্রে হয়েছে। তাহলে এটার সাথে কম্পারিজন করলে এখানে কি আসে 0.2 সাইন x কে অবশ্যই দেখো এটা x এর সহগ কিন্তু 1, মানে -1 কেও বলতে পারো, দরকার নাই, তুমি 1 দেখো। তাহলে এটাকে কমন না নিলে কিন্তু আসলে হচ্ছে না, তাহলে 3π/100 আমাকে কমন নিয়ে ফেলতে হইতেছে, তাহলে ভিতরে থাকতেছে শুধু x মাইনাস এখানে যেটা থাকবে এখানে থাকবে 600t, তুমি একটু হিসাব নিকাশ করলেই দেখতে পাবা, ঠিক আছে? এটাকে তুমি যদি কত দ্বারা, এটাকে তুমি যদি নিচে যদি 3π আর উপরে যদি 100 দ্বারা যদি গুণ করো তাহলে দেখবা যে 3π আর 18π থাকতেছে 6 × 100 মানে 600। ওকে, তাহলে এটাকে আরেকটু মডিফাই করে লিখি 0.2 সাইন, উপরে যদি 2π দেই নিচে থাকবে 200/3, এইটা হচ্ছে আমার ল্যামডার মান। এই যে দেখো এখান থেকে এই যেটা ল্যামডার মান, বুঝতে পারতেছো যে এটার সাথে কম্পারিজন করলে যা যা পাবো তাই। x মাইনাস এই যে 600 কার মান বলো তো? এটা হচ্ছে ভি এর মান। এই যে এখানে ভিটি ছিল, এখানে 600t, দ্যাটস মিন 600 হচ্ছে আমার ভি এর মান। আমার কাছে চাইছে কি কি, আমাকে বলছে যে তরঙ্গের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে বেগ ভি নির্ণয় করতে হবে। অলরেডি ভি কিন্তু পেয়ে গেছি, তাহলে দেখি 600 কোথায় কোথায় আছে। এই দুইটা অপশনে 600 আছে, যদি একটা অপশনে 600 পাইতাম তাহলে একবারই দাগায় ফেলতাম। তাহলে আরেকবার একটু ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি সমান v/λ। আমার ভি কত 600, ল্যামডা কত? এই যে ল্যামডা হচ্ছে 2π এর নিচে যে অংশটা থাকবে, এখানে 2π এর নিচে যে অংশটা আছে এটা 200/3, তাহলে এটা হিসাব করলে কত হয়? উপরে থাকে এটাকে 3 3 3 9, তাহলে 9 হার্টজ। তাহলে আনসার হবে সি নাম্বারটা। শেষ। আচ্ছা, সরল দোলন গতিসম্পন্ন কণার বিস্তার শক্তি ই, তাহলে দেখো শক্তি ইর সাথে ই সমান হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে? দ্যাটস মিন ই হচ্ছে প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তুমি ই কে যদি 1 গুণ বৃদ্ধি মানে দ্বিগুণ করো তাহলে এ করতে হবে 4 গুণ, আর এটাকে যদি দ্বিগুণ করতে যাও এটাকে করতে হবে √/2 গুণ। তাহলে তোমার দ্বিগুণ আর 3 গুণের জন্য তোমার বিস্তার করতে হবে √2x √3x। আনসার ডি। শেষ। মানে তুমি জাস্ট এই এতটুকু তোমার মাথায় যদি ঢুকাইতে পারো তুমি এটা ইজিলি আনসার করতে পারবা।
সুস্মিতা বিশ্বাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাবা ভালোই আছে। হঠাৎ এতদিন পরে একজন আবার মনে আছে ওই দিনের ঘটনা। যাই হোক, ধন্যবাদ এতদিন এই ঘটনা মনে রাখার জন্য। আচ্ছা, তো তোমার পড়ালেখার কি অবস্থা এটা একটু জানাই দাও, যে পড়ালেখার কি অবস্থা, ক্লাস কেমন চলতেছে, বুঝতে পারতেছো কি পারতেছো না, বা কোথাও কোনো চ্যাপ্টারে বা কোথাও যদি ফিজিক্সের সমস্যা থাকে অবশ্যই ভাইয়াদেরকে জানাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, কোনো সুতায় সৃষ্ট তরঙ্গের বৈশিষ্ট্য এমন যে এত মিটার দুটি নিস্পন্দন বিন্দু সহ মোট 9টি নিস্পন্দন বিন্দু তরঙ্গের কম্পাঙ্ক এত হার্জ হলে তরঙ্গের বেগ কত? এটা একটু চিত্রের মাধ্যমে বুঝাই দিই, খুব ইজিলি বুঝতে পারবা। যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের নাই, মানে আউট অফ সিলেবাস, কিন্তু যদি মনে করো কোশ্চেন আসে, আবার মনে করো ঠিক এই টাইপেরই কোশ্চেন আসলো, কি করব? 1 2 3 4 5, তাহলে কয়টা হচ্ছে? দেখি তো নিস্পন্দন বিন্দু কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই যে দেখো 9টা আছে আমার নিস্পন্দন বিন্দু, ঠিক আছে? এখন এই 9টার মধ্যে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, মানে এইখান থেকে এখানে যেতে কি বলছে, কোনো সুতায় সৃষ্ট তরঙ্গের বৈশিষ্ট্য এমন যে এর 2 মিটার দৈর্ঘ্যে দুই প্রান্তে নিস্পন্দন বিন্দু সহ, এর মানে এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল যে দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। হ্যাঁ, বুঝতে পারছো? যে এইখান থেকে শুরু করে আমার একদম এই বিন্দু থেকে শুরু করে একদম এই বিন্দু পর্যন্ত যে টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। এর মধ্যে দেখি তো পূর্ণ দৈর্ঘ্য কয়টা, মানে তরঙ্গ কয়টা আছে। এই যে একটা, এখান থেকে একটা, এখানে 2টা, তাহলে এইটা হচ্ছে একটা, এইখান পর্যন্ত একটা, এই একটা 2টা, এই একটা 3টা, এই একটা 4টা, তাহলে 4টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অবস্থান করতেছে। এই 4টার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে প্রতি একটার দৈর্ঘ্য কত হবে? 4 দ্বারা 2কে ভাগ করো, 2/4 সমান সমান হাফ মিটার। এই হাফ মিটারটা কি বলতো, এখান থেকে এখানের দৈর্ঘ্য, মানে ল্যামডার মান। একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে হাফ মিটার। তাহলে ল্যামডার মান যেহেতু তোমার কাছে আছে, যে ল্যামডা সমান 0.5 মিটার, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সিও তোমার কাছে আছে f সমান 330, তাহলে ভেলোসিটি কত হবে? এটাকে জাস্ট এর দ্বারা গুণ করে দাও, কারণ আমরা জানি যে ভেলোসিটি v সমান f ল্যামডা। তাহলে এটাকে 0.5 দ্বারা গুণ করা মানে হাফ দ্বারা বা অর্ধেক করা, তাহলে 333-এর 30-এর অর্ধেক হচ্ছে 165 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে এইটা। পরেরটায় আসি। একটি রিয়েক্টরে এত কেজি ভরের নিউট্রন কণারা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক বিচরণরত অবস্থায় কোনো অক্ষ বরাবর এদের আরএমএস বেগ কত? তাহলে আমার কাছে কি কি দেওয়া আছে? আমার কাছে টোটাল ভর দেওয়া আছে, ঠিক আছে, আমার কাছে টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আরএমএস বেগ, হ্যাঁ আরএমএস বেগ সমান আমরা কি জানি, √3RT। আর এর ভ্যালু কত? 8.31 ইন্টু টি হচ্ছে 27 ডিগ্রি, মানে কেলভিনে প্রকাশ করলে হয় 300 কেলভিন। এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দাও। হ্যাঁ, কমেন্ট সব চলে গেছে। আমার ফোনের চার্জ শেষ বস, আমি ও আচ্ছা, এটা কার আইডিতে ঢুকছে বুঝে। আচ্ছা ভাই বাইরে আছি তাই আনসার দিতে পারবো না। আচ্ছা কোনো সমস্যা নেই, বাইরে থাকলে তোমরা নোট শেয়ার করবা, ঠিক আছে, তোমরা অবশ্যই নোট শেয়ার করবা। আচ্ছা এটার আনসার কত? ফোনের শেষ √3 into 8.314 into 300 1.675 into 10⁻27 6.023 into 10⁻23। এটার মান আসতেছে 2.72, দ্যাটস মিন এটা।
আনসার আসতেছে সি নাম্বারটা। আচ্ছা এটা কেজি আছে তো এটা শুধু গ্রাম এককে নিয়ে নিতে হবে। আচ্ছা বাই মিস্টেক আমার একটা মিস্টেক হয়েছে, মাইনাস 27 23, হ্যাঁ ঠিক আছে, আনসার হচ্ছে এইটা। ওকে পরেরটায় যাই। কোনো তাপগতীয় প্রক্রিয়া একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয়নি। তাপের আদান প্রদান হয়নি এর মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বোঝাই যাচ্ছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি কি বলতেছে আয়তন বৃদ্ধি পাচ্ছে মানে কি কাজ হচ্ছে, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ তাপ দ্বারাই কাজটা হলে তাপমাত্রা কমবে, সিস্টেমের তাপমাত্রা বা উষ্ণতা কমবে, সিস্টেমের শক্তি বাড়বে, শক্তিপূর্ব থাকবে, সিস্টেম শীতল হবে, বৃদ্ধি পাবে সমষ্ণ। এটা হচ্ছে সিস্টেম শীতল হবে। কেন শীতল হবে বুঝতে পারতেছো যে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন কাজ যখন ধনাত্মক হয় তখন এই কাজটা কে করে, সিস্টেম নিজে করে। তো নিজের তাপ খরচ করে তো করতে হবে, তাহলে সেটা নিজের সিস্টেমে তাপমাত্রা কমবে, স্বাভাবিক। আচ্ছা এটা একটা মজার কোশ্চেন, বলতেছে কি 4 কেজি ভরের একটি বস্তুর উপর চিত্রানুযায়ী এত এত নিউটন বল ক্রিয়া করে, বস্তুটির ত্বরণ সর্বাংশে ধনাত্মক x অক্ষ বরাবর এত মিটার হলে আর কত বল উপাংশ এত এত অনুযায়ী প্রয়োগ করতে হবে। দেখো মানে সিস্টেমে কাজ করতেছে, আমাকে বলতেছে যে 4 কেজি ভরের বস্তুটা শুধুমাত্র এই ধনাত্মক অক্ষ বরাবরই ত্বরণ কত a ইজ ইকুয়াল টু কত বলতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে অগ্রসর হবে, মানে ত্বরণ শুধুমাত্র x অক্ষ বরাবর থাকবে আর কোনো অক্ষ বরাবর থাকবে না। তাহলে আদার্স যে অক্ষগুলা বরাবর আছে কোনো না কোনোভাবে নাকচ হয়ে যাবে। তাহলে আমাকে আর কতটুক ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমি একটু বলি আমার x অক্ষ বরাবর টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু ভর ইন্টু x অক্ষ বরাবর ত্বরণ, ঠিক আছে। আচ্ছা তাহলে x অক্ষ বরাবর কি কি বল প্রয়োগ করতেছি আমি দেখি। এই বলটাকে উপাংশ যদি নেই 4√2 cos কত ডিগ্রি 45 ডিগ্রি প্লাস এইটা হচ্ছে কি 135 ডিগ্রি না, তাহলে তুমি এটা লিখতে পারো 3√2 cos 135 ডিগ্রি প্লাস তুমি নিজেও আরেকটু দিবা, তোমাকেও কিন্তু একটু দিতে হবে। কেন দিতে হবে, এই যে আমাকে কিন্তু fx এর মান নির্ণয় করতে হবে। তাহলে এত সমান সমান m কত, m হচ্ছে 4 কেজি, তাহলে 4 ইন্টু ax কত, ax দেখো দেওয়া আছে x অক্ষ বরাবর, এই যে এটাই হচ্ছে ax এর মান 1, তাহলে 1 আর দিলাম না। তাহলে fx সমান মানে এই যে এটার মান fx সমান এটা একটু হিসাব করো কত হয়, 4√2 cos 45 ডিগ্রি প্লাস 3√2 cos 135, এই সবটা হচ্ছে 4 থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি করো এই সবটা 4 থেকে বিয়োগ হয়ে যাবে, এটা থাকবে অর্থাৎ এই এতটুকু অংশ, এই এতটুকু অংশকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয় দেখো তো, আমি এটা এক লাইনে করে ফেলি। এই সবটাকে যদি এদিকে নিয়ে যদি রাখি, মাইনাস, ঠিক আছে। ওকে তাহলে তুমি এখানে কি পাবা, তাহলে একটা কাজ করি, এই যে দেখো তাহলে এখানে fx প্রাইম সমান যেটা পাবা এটা হচ্ছে 3 পাবা, মানে সবটার মান হচ্ছে 1, 4 - 1 সমান 3। আচ্ছা এই পোর্শন যদি শেষ হয় তাহলে এই পোর্শন এবার করি, একটার মান কিন্তু পেয়ে গেছি 3 আমার দুইটা আছে, এই একটা আছে এই একটা আছে। যে ঝামেলাটা হয়েছে একটা থাকলে একবারে আনসার লেখা দিতাম, কিন্তু দুইটা অবস্থান করতেছে। একই ফর্মুলা fy সমান
এম ইন্টু এ ওয়াই। তাহলে এ ওয়াই কিন্তু আমার কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ বিরাজ করতেছে না, এর মানে এই এতটুকুর মান হচ্ছে 0। তাহলে এফ ওয়াই সমান কি লেখা যায়? আচ্ছা, তাহলে এফ ওয়াই সমান লিখতে পারি কি কি অবস্থান করতেছে, এই যে এই রাশিগুলাই 4√2 সাইন 45 ডিগ্রি, 3√2 সাইন 135 ডিগ্রি প্লাস এফ প্রাইম ওয়াই সমান 0, বা 4√2, আচ্ছা এটা জাস্ট সাইনের মান বসাই দিই নাকি, এর মান আসতেছে 7, এতটুকুর মান 7, দ্যাটস মিন এটা হচ্ছে -7, এর মানে আনসার হবে সি নাম্বারটা। তো ক্লাস মিস করব না, যাক মাশাআল্লাহ, সুস্মিতা বিশ্বাস। ওকে, পরেরটায় আসি। এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর দ্বারা পরস্পর সমান্তরাল হবে? এটা একদম ছোটকালের ম্যাথ, মানে তোমরা যখন প্রথম ভেক্টর শিখো তখন এটা হবে। দুইটা ভেক্টর সমান্তরাল যখন হয় তখন তাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে রাশিগুলো সহগগুলো থাকে তাদের অনুপাত সমান হয়। তাহলে দেখো তো, এটার সাথে এটার অনুপাত কত? -12। এটার সাথে আর এটার অনুপাত -12, তাই এটার সাথে এটার অনুপাতও হবে -12। তাহলে এটা যদি হয় 1, তাহলে এটা হবে -2, নাহলে তো -12 হয় না। আনসার হবে এ নাম্বারটা। শেষ। তুমি যে কোনো একটা করলে পারো, যেমন এর কে এর সহগ কত? 5, এটার সহগ হচ্ছে -10, আলটিমেটলি আসতেছে কি -12 আসতেছে না? তাহলে এটার বেলা তো সেম আসবে। আচ্ছা, পরেরটায় যাই। একটি কণার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ত্বরণ সময় এত হলে 10 সেকেন্ডে কণাটির দূরত্ব কত অতিক্রম করবে? আচ্ছা দেখো, এটাও ইম্পর্টেন্ট। এটা একটু আলহামদুলিল্লাহ ভাইয়া পড়াশোনা ভালো চলতেছে, এক্সাম দিতে দিতে টায়ার্ড, কোনো সমস্যা নেই, লাইফ মানেই এক্সাম, লাইফ মানেই এক্সাম দিতে হবে। আচ্ছা, আমাকে দেখো, আমাকে ত্বরণের মান দেওয়া আছে, আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে হচ্ছে কত দূরত্ব আছে এটা নির্ণয় করতে হবে। তাহলে যখন আমাদেরকে দূরত্ব দেওয়া থাকে অথবা অবস্থান ভেক্টর দেওয়া থাকে, আমরা একবার ডিফারেন্সিয়েট করি, কি পাই? বেগ পাই। ওইটারে আবার একবার ডিফারেন্সিয়েট করলে কি পাই? ত্বরণ পাই। তাহলে ত্বরণে আবার একবার তুমি যদি ইন্টিগ্রেশন করো বেগ পাবা, আবার একবার ইন্টিগ্রেশন করলে তুমি আবার আগের মতো অবস্থান ভেক্টর অথবা দূরত্বটা পাবা। তাহলে আমরা এই কাজটাই করব। প্রথমে হচ্ছে আমরা কি জানি? আমরা জানি A সমান ddt of v বা dv সমান a dt বা v সমান সামেশন a সমান কি লেখা? 0.3t বাই dt বা ভেলোসিটি সমান কি লেখা যায়? 0.3, এটা হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই যে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। এখন দেখো, একদম আদিতে মানে যখন সময় শুরু হয় নাই, যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল, তখন ভি এর ভ্যালুটা কত ছিল? হ্যাঁ, একটি কণা স্থির অবস্থা হতে তখন তাহলে ভি এর মানটাও 0ই ছিল যাত্রা শুরু করে। যখন টি ইজ ইকুয়াল টু সময় গণনা শুরুতে ভি এর ভ্যালু তাহলে 0 ছিল, তাহলে ভিও 0, টিও ওই মুহূর্তে 0 ছিল, তাহলে এটাও হবে 0 প্লাস সি। দ্যাটস মিন সি এর যে মানটা, সি এর মানটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0। আমি যে সি এর মানটা বের করার জন্য এই কাজটা করলাম। এটা একটা এক্সট্রা একটা প্রসেস, এটা শুধুমাত্র সি এর মানের জন্য করা হচ্ছিল। তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে কি, যে ভি ইজ ইকুয়াল টু 0.3/2 টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা আবার কি জানি? আমরা জানি ভি সমান ddt অফ এস, বা এটাকে যদি এদিকে নিয়ে আসি, শুধুমাত্র ds সমান থাকতেছে vdt বা অনলি s সমান সামেশন vdt। এটার লিমিট দেওয়া আছে দেখো 10 সেকেন্ডে, মানে শূন্য অবস্থান থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত লিমিটের মানটা বসাই দিচ্ছি লাস্টে। হ্যাঁ, আমাকে বলছে যে 10 সেকেন্ডে কত, তাহলে 10 সেকেন্ডে কত হবে? s সমান ভি কে করলে ভি সমান কত পাইছি দেখো তো? 0.3/2 টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.3, এটা 2, এদিকে আসতেছে টি স্কোয়ার ডিটি বা 0.3/2, এটাকে যদি করি টি কিউব বাই 3,
লিমিট যখন হয় তখন আর ধ্রুব সংখ্যা থাকে না। 0.3 ইন্টু 10^3। শরীফা জাহান মিন কেমিস্ট্রিওয়ালা লোড শেডিং হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লোড শেডিং। ও শরীফা জাহান মিম, কেন তোমাদের মানে তোমাদের আজকের আবহাওয়ার কি অবস্থা, সবার ওয়েদারের কি অবস্থা একটু জানায় দাও তো। 0.3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000/3 50। অনেক লং প্রসেসের একটা ম্যাথ। আচ্ছা শোনো, যদি পরীক্ষার হলে এরকম কোনো কোয়েশ্চেন আসে যে তোমার মনে হচ্ছে 3-4 স্টেজে করতে হবে, যেমন দেখো এটা আসলে ডিটেলসে করানো হয়েছে, ঠিক আছে, ডিটেলসে করানো হওয়াতে আসলে এত বড় হয়েছে, তুমি আরেকটু শর্টেও করতে পারো, তারপরে 2টা স্টেপ। তোমার যদি মনে হয় তোমার একটু সময় বেশি লাগবে বা তুমি পারতেছো না, তাহলে এই টাইপের ম্যাথগুলো স্কিপ করবে। চলন্ত গাড়ির গতিশক্তি, আচ্ছা দেখো তোমার কাছে ভেলোসিটি আছে, তোমার কাছে গাড়ির গতিশক্তি আছে, তোমাকে বলছে গাড়িটির ভেলোসিটি আবার দেওয়া, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে আমাকে বলছে তার গতিশক্তি কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি E = ½ mv², ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, E = v² বা v √/e। তাহলে এইটা যদি অর্ধেক করে তাহলে এইটা কি পরিমাণে হ্রাস পাবে তুমি তো বুঝতেই পারতেছো। তাহলে এইটা যদি অর্ধেক করা হয়, এখানে 40 ছিল, গতিশক্তি এত ছিল, তাহলে গাড়ির ব্যাগ যখন অর্ধেক করা হয়ে গেছে, গাড়ির ব্যাগ যখন অর্ধেক করা হয়েছে, মানে এটা তুমি এভাবে লিখতে পারো v1/v2 = e1/e2 √এত, ঠিক আছে। আমাকে এখন নির্ণয় করতে হবে কি, e2 এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি শুধু শুধু আর করবো না, এটা আমরা ডিরেক্ট নিজেরাই বলতে পারতেছি যে কত হবে। এটার মান হয়েছে 2 এদিকে আসলে হয়ে যাবে 4, এটাকে 4 দ্বারা ভাগ করি, এটা 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, ½ × 10⁵ আনসার ই নাম্বার। শর্টকাটে শেষ করে দিলাম, মানে আমি তোমাকে শুধু ফর্মুলা দেখাইছি, ফর্মুলার থেকে পরে আনসার বলে দিছি। ওকে, সরল দোলন গতি সম্পূর্ণ বস্তু কণার সমীকরণ দেওয়া আছে, সর্বাধিক বেগ কত। তাহলে আমরা জানি কি, সর্বাধিক বেগ Vmax = ω × a। এইখানে 20 ডিনোট করতেছে a বিস্তার, এইটা হচ্ছে ω_t বলে এই জায়গাটাকে, তাহলে দ্যাটস মিন এখানে ওমেগার ভ্যালু হচ্ছে 31, এটা হচ্ছে ওমেগার ভ্যালু, আর এটা হচ্ছে ডেল, এটা আমার লাগবে না। তাহলে আমরা এখানে ওমেগার এ দুইটাই পেয়ে গেছি। ওমেগা কত, ওমেগা হচ্ছে 31, এ হচ্ছে 20, দ্যাটস মিন 620, এটাই হচ্ছে আনসার। শেষ। 4টি বৈদ্যুতিক রোধ দেওয়া আছে, পরস্পর সমান্তরালে যুক্ত, কোনটির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। যখন সমান্তরাল সমবায়ে থাকবে, তুমি যখন বিদ্যুৎকে যখন অপশন দিবা সমান্তরাল সমবায় 4টার মধ্যে দিয়ে যাওয়ার সময়, সে সব সময় সর্বনিম্ন রোধের যে রোধটা থাকবে ওইটার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে আনসার হবে 1। অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে, এটা মনে হয় আমরা আইসিটিতেও পড়ছি, অনেক জায়গাতেই পড়ছি, 19এও পড়ছি, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তারপরে এক ব্যক্তি এত মিটার উঁচু, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটু চিত্ররেখা বুঝাই দিই। এখানে হচ্ছে শুধু শুধু ঘোরায় পেঁচায় কথা বলছে, এত কথা বলার দরকার নেই। ঘটনাটা হচ্ছে এরকম, বলছে কি, এক ব্যক্তি 30 মিটার ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, তাহলে এইখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার। এই তল বরাবর একটি 100 নিউটন ওজন, তাহলে আমার ওজন W সমান, W মানে F, আবার একে W মানে কাজ ভাইব না, 100 নিউটন তুলছে। সমদ্রুতিতে চললে কি পরিমাণ কাজ করবে। তাহলে দেখো, একটা বস্তু তুমি এখান থেকে এখান পর্যন্ত তুলছো, তোমার এই জায়গার ডিস্টেন্স কিন্তু বের করার দরকার নাই, শুধু শুধু তোমার কাছে ডিরেক্ট উচ্চতা দেওয়া আছে, তুমি তুলছো হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে। তাহলে অভিকর্ষজ বলটা কত ছিল, অভিকর্ষজ বলটা ছিল এখানে 100 নিউটন ইন্টু ডিস্টেন্স কত ছিল, ভূমি থেকে উচ্চতা 5 সমান 500। শেষ। শুধু শুধু এত ঘোরা পেঁচায় লেখছে আসলে কথাটা, তুমি পড়লেই বুঝবা যে কাহিনী হচ্ছে জাস্ট এতটুকু। তোমার এইটাও বলে দিছে, তোমার ফোর্সের মানও বলে দিছে, তাহলে তুমি শুধু দুইটা গুণ করলেই কাহিনী শেষ।
হ্যাঁ, কেউ আবার মনে করো এটার থেকে এতটুকু ডিস্টেন্স নির্ণয় করবে, এই ডিস্টেন্স দিয়ে কাজ বের করবে, পরে তার উলম্ব বরাবর কি পরিমাণ তার সরণ হয়েছে নির্ণয় করবে, দরকার নেই। পরেরটায় আসি, সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান, সাবানের পৃষ্ঠটান টি দেওয়া আছে, টি এর মান, বাইরে ভেতরের তলের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত? তাহলে চাপ প্রেসার পি ইজ ইকুয়াল টু 4T/R, 4 ইন্টু টি এর মান কত? 3.2 মাইনাস 2, আর এর মান হচ্ছে 1 সেন্টিমিটার মানে 0.1 মিটার। 4 ইন্টু 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 0.1, 12.8। একটি ধাতুর গোলকের ভর 6 গ্রাম। আচ্ছা, আমাকে এম এর ভ্যালু দেওয়া আছে। সুতার সাহায্যে এক প্রান্তে বেঁধে 3 মিটার দীর্ঘ মানে হচ্ছে আর এর মান দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হয়, প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হয়, দ্যাটস মিন 2 পাই আর কত ছিল 3 ইন্টু 4, 3 4 12, 12 দুগুণা 24, তাহলে এটা হচ্ছে 24 পাই মিটার পার সেকেন্ড। আমরা ভেলোসিটি পেয়ে গেছি। কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ L সমান R ক্রস P। আচ্ছা, MVR দিলেও চলে, এটা দিলেও চলবে, ঠিক আছে। এটা হচ্ছে এটার ভেক্টর ফর্ম দেখাচ্ছি, ভেক্টর ফর্ম তো মান নির্ণয়ের জন্য লাগে না। তাহলে M কত? M হচ্ছে 6 গ্রাম, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ভেলোসিটি কত মাত্র বের করছি, 24 পাই। আর কত? আর হচ্ছে 3 মিটার। আনসার যা আসে তাই। 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 24 পাই ইন্টু 3, 1.36। আনসার এই নাম্বারটা। ভূপৃষ্ঠের এত কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষজ ত্বরণ কত? আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের ঊর্ধ্বে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, 9.8, 1 মাইনাস 2 ইন্টু এইচ, এইচ এর মান দেওয়া আছে 200 কিলোমিটার, অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। 2 ইন্টু কিলোমিটারকে মিটারে নিতে হলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ দিতে হয়, দিলাম। আর হচ্ছে কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2400, আমার হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে 6400 কিলোমিটারকে যদি 6400 ইন্টু 1000, 6, এখন করলে যা আসবে তাই মান, 9.8, 1 মাইনাস 200 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 9.18 বা 19। আসি স্যার, অনেক নেট প্রবলেম, শুরু থেকে শেষ আমরা পাশে আছি। আচ্ছা ভাই, রাজনৈতিক অনেকটা আশ্বাসের মতো মনে হইল যে শুরু থেকে শেষ পর্যন্ত আছি। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও চাইলে মেনশন দিতে পারো, তোমাদের কথাবার্তা শুনে আমার মাঝে মধ্যে খুব হাসি পায়। ও শিট। আচ্ছা, এটার মান কত আসছে? 9.18 বা 19, যার যেটাই আসুক। পরেরটায় যাই। 200 মিলিমিটার ব্যাসার্ধের গোলক তরলের ভেতর দিয়ে এত মিটার প্রান্তবেগ নিয়ে পড়ছে, তাহলে দেখি কি কি দেওয়া আছে। 200 মিলিমিটার মানে আর এর মান, প্রান্তবেগ, প্রান্তিক বেগ ভি এর মান, স্রান্দতাঙ্ক দেওয়া আছে, স্রান্দতাঙ্ক মানে হচ্ছে ইটা, স্রান্দবল কত? তাহলে আমরা জানি এফ সমান 6 পাই আর ইটা ভি। 6 পাই আর এর ভ্যালু কত? 200 মিলিমিটার, দ্যাটস মিন 0.2 লিখলেও পারো, এই জায়গাটা এত বিশাল করে লেখা লাগে না, 0.2 লেখা যায়। ইটার মান কত? স্রান্দতাঙ্ক হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর হচ্ছে ব্যাক কত?
2.1 10 to the power 2, ওরে বাপরে 336 to 8, আবার দুইটা বাদ গেলে থাকতেছে 6। আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 পাই ইন্টু 0.2 ইন্টু 3, এটা কি 2.1 না, তাহলে 3 ইন্টু 2.1 ইন্টু এইটার এটা হচ্ছে -5 10 টু দি পাওয়ার -5, 2.37 এই যে এটা হচ্ছে আনসার। আচ্ছা আজকে কি সবার নেট প্রবলেম তাই না? আচ্ছা একটি কৌশিক নলের ব্যাস দেওয়া আছে, একে এত পৃষ্ঠ টান এবং এত কিছু ঘনত্ব পানিতে ডুবালে নলের কত মিটার উচ্চতায় পানি উঠবে। তাইলে আমরা টি সমান কি জানি? আমরা টি সমান জানি 2 cos থিটা, যেহেতু থিটা সম্পর্কে কিছু বলা নাই অতএব থিটা ধরবা হচ্ছে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি না 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান হচ্ছে 1, উপরে হচ্ছে এইচ রো জি, আরেকটা আছে তো কি কি বাদ গেল, হাইট দিলাম, রো দিলাম, জি দিলাম, এখানে হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এখন মান বসায় দাও, মান বসায় দিলে যা আসবে তাই। ও আচ্ছা আমাকে বের করতে হবে উচ্চতায়, তাহলে এইচ এর মান, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2t আর নিচে থাকতেছে রো জি আর। টেনশন কত? 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। রো কত? কৌশিক নলের এত বেশ পৃষ্ঠটান ঘনত্ব, পানির জন্য রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.1 আর আর হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 হয়েছে, শেষ। এটা করলে আনসার যা আসবে তা আমি আর লিখলাম না, হ্যাঁ এটার আনসার আমি আর দিলাম না। পরবর্তী কোশ্চেনে যাই, তোমরা দিও এটার আনসার। আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন 5 গুণ করা হলো। আচ্ছা আমার কাছে আছে ভি আছে, ঠিক আছে, আয়তন 5 গুণ করা আছে, তার মানে ভি আছে, চাপ পিভি, P1 V1 ভি টু দি পাওয়ার গামা P2 ভি টু দি পাওয়ার গামা। ওকে আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে চূড়ান্ত চাপ কত, মানে চূড়ান্ত P2 এর মান চাইছে। তাহলে P2 ইজ ইকুয়াল টু কি হবে? P2 ইজ ইকুয়াল টু হবে P1 V1 বাই V2 টু দি পাওয়ার গামা। P1 হচ্ছে 1 বায়ুমণ্ডলের চাপ 1 atm ইন্টু, আচ্ছা 1 atm তো দিতে পারবো না, নিউটন পার মিটার স্কোয়ারে দিতে হবে। নিউটন পার মিটার স্কোয়ারে দিতে গেলে 101325 ইন্টু, পরবর্তীতে আয়তন 5 গুণ করা হয়েছে, এর মানে V1 থেকে V2 5 গুণ বেশি, এর মানে এটা হচ্ছে 0.2, গামার ভ্যালু দেখো দেওয়া আছে 1.4, মান কত আসে আমি একটু নির্ণয় করি। 101325 ইন্টু 0.2 টু দি পাওয়ার 1.4, 10645, 106 10 টু দি পাওয়ার 4, 106, আনসার হচ্ছে এটা, ঠিক আছে? আমার এখানে কি আসছে আমি লিখে দিই, 0645 10 টু দি পাওয়ার 4। আচ্ছা কারা কারা আছো একটু রেসপন্স করো তো, তোমাদের সাথে অনেকক্ষণ করে কোনো কথাবার্তা হয় না, শুধু ডিরেক্ট ম্যাথ করায় যাচ্ছি, কেউ থাকলে রেসপন্স করো। তোমাদের মাসে হয়ে আজকে দেখতেছি না, তোমাদের মাসে হয়ে এখন বাসে আছে তো। আচ্ছা আমাকে বলতেছে কি, একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%, 50% মানে ইটা ইজ ইকুয়াল টু 0.5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, ঠিক আছে? তাহলে এদিকে যদি নিই আমার T1 এর ভ্যালু লাগবে, তাহলে T2 বাই T1 সমান কত? 0.5 বা T2 হচ্ছে কত? T2 হচ্ছে
300, তাহলে T1 এর মান আসতেছে 600। আমাকে বলছে কি 600 কেলভিন, আমাকে বলছে একে 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে, T1 এর তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে 0.6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 300ই থাকবে, এটাকে হচ্ছে T1 কে চেঞ্জ করতে হবে। তাহলে এটা হচ্ছে 300 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু 0.4, বা T1 সমান 300 ডিভাইডেড বাই 0.4 ইজ ইকুয়াল টু T1। তাহলে এখন বলো T1 এর মান কত আসে। T1 এর মান আসতেছে 300 ডিভাইডেড বাই 0.4, 750। তাহলে বৃদ্ধি করতে হইতেছে কতটুকু, আগে ছিল 600 কেলভিন, এখন আমাকে করতে হবে 750 কেলভিন, দ্যাটস মিন বৃদ্ধি করতে হবে 150 কেলভিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, এর মানে আমার কাছে এর ভ্যালু দেওয়া, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডির ভ্যালু দেওয়া, বিভব পার্থক্য ভির ভ্যালু দেওয়া, চার্জ কত, তাহলে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এভি বাই ডি। এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু এ কত, এ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার। তো এটা মিটার করলে কি হয়, মিলিমিটার করলে হচ্ছে স্কয়ার স্কয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 6 এটা থাকতেছে না, শুধুমাত্র 1.5ই থাকতেছে। ওকে, পরে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা ভোল্টেজ কত, 60 ভোল্ট, মধ্যবর্তী দূরত্ব কত 2 মিলিমিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 8.854 into 10 to the power minus 12 into 1.5 to 60 divided by 2 into 10 to the power minus 3, 3.98, 3.98। আচ্ছা এটার আনসারটা আসতেছে 3.9843 10 to the power minus 7 এত কুলম। তাহলে আনসার এইটার সাথে ম্যাচ করে। এখন কেউ বলতে পারো যে এই জায়গাটাতে তো ম্যাচ করতেছে না, এটা সম্ভবত ভুল আনসার, মানে আনসারটা দেওয়া নাই, তবে আনসার হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে আছি। সুস্মিতা বিশ্বাস আছে না, আচ্ছা ঠিক আছে। একটি ইলেকট্রন এত দ্রুতিতে গতিশীল হলে, দেখো আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে এটা হচ্ছে ভি এর মান দেওয়া, ভর কত, এর চলমান ভর কত, তাহলে চলমান ভর এম সমান এম নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আমাদের এম নটের মান দেওয়া আছে, আমাদের কাছে ভি এর মান দেওয়া আছে, সি তো আমাদের লাগবে না, বা সি তুমি যদি ইউজ করো তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সি আমার লাগবে না, কারণ এটা ভিটা সি এর আকারেই দেওয়া আছে। তাহলে তুমি যদি একটু করলে কত হয় মানটা, আমি ডিরেক্ট ক্যালকুলেটারে করি, হ্যাঁ তোমরা জাস্ট মানটা বসাই দিও। তাহলে 0.99 হোল স্কোয়ার, ওকে 1 মাইনাস আনসার root over answer। m naught কত 9.11 into 10 to the power minus 31, আর এটা হচ্ছে 0.141। $6.4579 10 to the power minus 30, একটাই আছে minus 30, 6.45 আনসার এইটা।
এই জায়গাটায় কি করছি, জায়গাটা একটু বলি তোমাদেরকে শুধু, যেটা ভির মান তো দেওয়াই ছিল যে ভি ইজ ইকুয়াল টু 0.99 সি স্কোয়ার, সুতরাং তাহলে কি হবে, তাহলে ভি স্কোয়ার হবে, এটার হোল স্কোয়ার করবা, তাহলে ভি বাই সি স্কোয়ার যদি করতে যাও তাহলে নিচে হচ্ছে সি স্কোয়ার থাকে, এটা হচ্ছে 9 হোল স্কোয়ার, আর ওইদিকে থাকে হচ্ছে আরেকটা সি স্কোয়ার বাদ, তাহলে এই সবটার মান কীভাবে পাবা, 0.99 এর হোল স্কোয়ার করলেই এই সবটার মান পাওয়া যাবে। তো এই সবটার মান পেলে এটা 1 থেকে মাইনাস করবা, এরপরে রুট ওভার করলে যা আসে তাই। একটি প্রিজমের, আচ্ছা এটাও হচ্ছে আউট অফ সিলেবাসের কোশ্চেন, তারপরেও বলি প্রতিসরণাঙ্কর মান দেওয়া আছে, আচ্ছা এটার হচ্ছে আমার মিউর মান দেওয়া আছে, প্রতিসরণাঙ্কের মান দেওয়া, প্রতিসারক কোণ হচ্ছে এর মান দেওয়া, আমার কাছে বিচ্যুতি কোণ ডিএম চাইছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সাইন এ প্লাস ডিএম, এটা হচ্ছে সাইন এ বাই 2, তাহলে মিউর মান কত 1.36, এটার সাথে এটা যদি গুণ দাও সাইন এ বাই 2, সাইন এর মান হচ্ছে 60, তাহলে 60কে 2 দ্বারা ভাগ দিলে হয় 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, সমান সমান সাইন এর মান হচ্ছে 60, রাইট, 60 প্লাস ডিএম বাই 2, আচ্ছা এখানে কত আসে 1.36 মানে 0.68 আসতেছে, 1.36 ডিভাইডেড বাই 2 0.68, তাহলে 60 প্লাস সাইন ইনভার্স আনসার 42.84, এটাকে যদি 2 দ্বারা গুণ দিয়ে আনসার ইন্টু 2, তাহলে আমার আসতেছে 60 প্লাস ডিএম সমান 85.687, বা ডিএম সমান মাইনাস 60, 25.6 আনসার এটা। আচ্ছা সাজ্জাদ সানি এতক্ষণে বলতেছো হাজির, ক্লাস তো প্রায় শেষের দিকে। আমি আছি ভাইয়া, সাজ্জাদ সানি হাজির, ওকে ভাইয়া কোনো সমস্যা নাই, শেষ মুহূর্তে আমাকে বিদায় দেওয়ার জন্য, বিদায় দিতে আসো, ধন্যবাদ। আচ্ছা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন সম্ভবত, তারপর আর মনে হয় লাস্টের কোয়েশ্চেন আছে। আচ্ছা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, রেডনের 60% ক্ষয় হতে, এটা গত ক্লাসে দেখাইছি, 60% ক্ষয় হতে কত সময় লাগে, 60% যদি ক্ষয় হয় থাকতেছে আর কত 40%, 40% মানে কি 0.4, মানে কিসের ভ্যালু এটা, এটা হচ্ছে n এর ভ্যালু, হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আমরা জানি t = 1 মাইনাস ল্যামডা, ল্যামডা মানে যেন কি, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক আমরা কিভাবে নির্ণয় করি, এই পাশে দেখাই দিই, t অর্ধায়ু সমান 0.693 বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান 0.693 বাই অর্ধায়ু, অর্ধায়ু কত 3.82, এটার থেকে হচ্ছে ল্যামডার ভ্যালুটা পাবো লন 0.4 মাইনাস 1 বাই 0.693 হচ্ছে 3.82 ln 0.4 5.05, এত দিন, আনসার এ, ঠিক আছে। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন হইলেই শেষ, এখন একটু দেখি তোমরা কে কে আছো। হ্যাঁ সুস্মিতা বিশ্বাসকে দেখতেছি, সাজ্জাদ ইসানিকে দেখতেছি, আর কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, 10 কিলোভোল্ট বিভব পার্থক্য, আমার কাছে ভি এর মান দেওয়া, স্থিরতা থেকে একটি ইলেকট্রন যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়, তো ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। আচ্ছা আমরা জানি কি, আমরা জানি হাফ mv² সমান e ইন্টু ভি, আমাদের কাছে ভি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 2ev বাই m, 2 ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻⁹ ভোল্টেজ দেখো দেওয়া আছে 10 কিলো ভোল্ট, দ্যাটস মিন 10,000 ভোল্ট,
এম এম হচ্ছে ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻31 2 into 1.6 into 10⁻19 into 10⁻4 নিচে হচ্ছে 911 into 10⁻31 আনসার আসতেছে এটা 5.92 into 10⁻7 আনসার ডি নাম্বারটা শেষ আমাদের সাস্টের প্লাস সিইউর কোশ্চেন সলভিং শেষ তো দেখতেই পাচ্ছ যে কতক্ষণ সময় লাগলো তেমন বেশি কিন্তু সময় লাগে নাই স্টেপ বাই স্টেপ করানো হয়েছে তারপরেও কিন্তু তেমন একটা বেশি সময় লাগে নাই এবং একটু ওভারভিউ আকারেই দেওয়া হ্যাঁ আসলে একদম ইন ডিটেলসে মানে এই যে দেখো এখন তোমাকে আমার পক্ষে তো বলা সম্ভব না যে কোন ম্যাথটার জন্য কি সূত্র লাগবে এটা আমরা আসলে অ্যাডমিশনের আগের দিন বলতে পারবো না এটা বলা এই মুহূর্তে পসিবল না পারবো না মানে পারবো কিন্তু এটা তো আমাদের এই মুহূর্তে সবার মুখে মুখে থাকার কথা তো কীভাবে ম্যাথগুলা করতে হয় এটা একটু ধরায় ধরায় দেখাই দিলাম আচ্ছা যে তোমার সাইব ব্যবহার করতে গিয়ে এসে একটা বোম লাস্ট করলো এরপরে আবার নাই হয়ে গেল তা আচ্ছা যেটা বলতেছি তো যাদের আসলে এই টাইপের সমস্যা বা তোমরা চাচ্ছ যে এই টাইপের ক্লাস যে ইন ডিটেলস আমরা করাই দিই বা কীভাবে করতে হয় বুঝাই দিই হাতে হাতে ধরে করাই দিই এটার জন্য তোমাদের সিয়াম ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের যে কোর্সটা আগামী মাস থেকে লঞ্চ হয়ে যাচ্ছে সিয়াম ভাইয়ের এগ্রি প্লাস জিএসটি কোর্স তো এই কোর্সে ঠিক আছে সিয়াম ভাইয়ের বলতে ওনার তত্ত্বাবধানে তো এই জন্য ওনার কোর্স আকারে চালাই দিচ্ছি যদিও ফিজিক্সের জন্য আমিই থাকবো তো যেটা বলতেছিলাম তো এগ্রি প্লাস জিএসটিতে তোমরা যেহেতু প্রি বুকিং চলতেছে সবাই খুব ফাস্ট এনরোল করে ফেলো ঠিক আছে তো আর আজকের মতো তেমন আর বেশি সময় নিব না ওয়েদার মোটামুটি ভালো বাইরে বৃষ্টি পড়তেছে হ্যাঁ তো একটু খিচুড়ি খাইতে হবে তো আপাতত খিচুড়ি খাওয়ার বিদায় নিই হ্যাঁ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আসসালামু আলাইকুম